ইমরান খানকে কেন্দ্র করে উত্তপ্ত পাকিস্তানের রাজধানী। হঠাৎ নিখোঁজ, তড়িঘড়ি সংবিধানে পরিবর্তন, সেনাপ্রধান অসীম মুনিরের ক্ষমতা বৃদ্ধি, সব মিলিয়ে যেন নীরবে আবারও সেনা অভ্যুত্থানের দিকে ঝুঁকছে দেশটি। তবে কি ইমরানকে সরানোর খেসারত দিতে যাচ্ছে পাকিস্তান? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। পাকিস্তানের ইতিহাসে স্বাধীনতার পর থেকে কোনো সরকারই তার মেয়াদ পূরণ করতে পারেনি। সেই তালিকায় রয়েছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ইমরান খানও। 2022 সালে অনাস্থা ভোটে পতন ঘটে ইমরান খান সরকারের এবং 2023 সালে দুর্নীতি ও সন্ত্রাসবাদের বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তবে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর পাকিস্তানে যেন চলছে এক নীরব সেনা অভ্যুত্থান। সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে সামরিক বাহিনী দেশের শাসন কাঠামোতে ক্রমশ প্রভাবশালী হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক গাজা যুদ্ধবিরতির পরিকল্পনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পাশাপাশি মুনিরের নাম উল্লেখ এই পরিবর্তনের স্পষ্ট প্রতিফলন। পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে সেনাবাহিনীর হস্তক্ষেপ নতুন নয়, কিন্তু এবারের ছবিটা ভিন্ন। 2022 সালে ইমরান খানকে অনাস্থা ভোটে সরানোর পর কোনো সরাসরি অভ্যুত্থান ছাড়াই সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে। এটিকে বিশ্লেষকরা মুনির মডেল বলে অভিহিত করেছেন। গণতন্ত্রের আবরণে সামরিক শাসন। স্বাধীনতার পর থেকে পাকিস্তান বেসামরিক ও সামরিক শাসনের দোলাচলে ছিল। সর্বশেষ সরাসরি অভ্যুত্থান হয় 1999 সালে, যখন পারভেজ মোশাররফ নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করা হয়। 2008 সালের পর বেসামরিক সরকারগুলো কিছুটা স্বাধীনতা পেলেও এখন সেই দিন অতীত। সেনাবাহিনী এখন প্রকাশ্যে নীতি প্রণয়ন, কূটনীতি এবং অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। পার্লামেন্ট সংবিধান সংশোধন করে মুনিরকে সব বাহিনীর শীর্ষে বসিয়েছে। তাকে আজীবন আইনি দায়মুক্তি এবং নবায়নযোগ্য 5 বছরের মেয়াদ দিয়েছে। এতে তিনি 10 বছর পর্যন্ত দায়িত্বে থাকতে পারবেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক সাক্ষাৎকারে বলেছেন, দেশের রাজনৈতিক ব্যবস্থা এখন হাইব্রিড। সামরিক ও বেসামরিক সরকার ক্ষমতার যৌথ মালিক। এই ব্যবস্থা দারুণ কাজ করছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই মডেলের সাফল্য হিসেবে তুলে ধরা হয়েছে নতুন IMF ঋণ, যুক্তরাষ্ট্রের সাথে দৃঢ় সম্পর্ক, সৌদি আরব, UAE এবং চীনের সাথে বিনিয়োগ প্রতিশ্রুতি। এছাড়া স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিলের মাধ্যমে জ্বালানি, কৃষি এবং খনিজ পেতে বিদেশি বিনিয়োগ বাড়ছে। উদাহরণস্বরূপ 8 সেপ্টেম্বর পাকিস্তানের সেনা পরিচালিত ফ্রন্টিয়ার ওয়ার্কার্স অর্গানাইজেশন যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির সাথে $500 মিলিয়ন বিরল খনিজ রপ্তানি চুক্তি করেছে। কিন্তু এর পেছনে ইমরান খানের অপসারণের খেসারত স্পষ্ট। 2024-এর নির্বাচনে তার দল সর্বাধিক আসন পেলেও সরকার গঠন করতে পারেনি। এছাড়া বিভিন্ন মামলায় ইমরান খান এখনও কারাগারে। বিশ্লেষকরা বলছেন, ইমরানকে সরাতে বেসামরিক রাজনীতিবিদরা সেনাবাহিনীর সাথে যে চুক্তি করেছিলেন তার ফলেই আজ সেনারা দেশ শাসনে আরও খোলাখুলি ঢুকে পড়েছে। 2025-এর মে মাসে ভারতের সাথে সংক্ষিপ্ত যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র শাহবাজকে পাশ কাটিয়ে সরাসরি মুনিরের সাথে কাজ করেছে। এরপর জুনে মুনির একাই হোয়াইট হাউসে যান, যা ইতিহাসে প্রথম। সেখানে নিরাপত্তা ছাড়াও বাণিজ্য, ক্রিপ্টোকারেন্সি এবং খনিজ নিয়ে আলোচনা হয়। জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক কাঠামোতে পাকিস্তান 19% শুল্ক সুবিধা পায়। এরপর সেপ্টেম্বরে মুনির ও শরীফ একসঙ্গে ওয়াশিংটন যান, যেখানে মুনির ট্রাম্পের সামনে খনিজ উপস্থাপন করেন। এর 3 দিন পর ট্রাম্প গাজা পরিকল্পনায় শরীফ ও মুনিরের নাম উল্লেখ করেন, যা পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অংশীদার হিসেবে স্বীকৃতি দেয়। অতীতে যেমন আইয়ুব খান, জিয়াউল হক বা মোশাররফ যুক্তরাষ্ট্রের আস্থা পেয়েছিলেন, মুনিরও তাই পেয়েছেন, কিন্তু অভ্যুত্থান ছাড়াই। বিশ্লেষকরা বলছেন, এই হাইব্রিড শাসন সাময়িক স্থিতিশীলতা দিলেও পাকিস্তানের দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করবে। ইমরান খানের অপসারণের খেসারত এখনও চলছে। একজনকে সরাতে গিয়ে পুরো রাষ্ট্র সেনার হাতে চলে গেছে। শিহাব ইসলাম, ATN নিউজ।